আসসালামু আলাইকুম। আজকে প্রথম অধ্যায় জীবন পাঠ দিয়ে শুরু করব, নবম দশম শ্রেণীর বায়োলজি। তো এই চ্যাপ্টারটা খুবই একঘেয়েমি লাগে তোমাদের পড়তে, তো আমি কিছু ইন্টারেস্টিং কিওয়ার্ড অ্যান্ড হিন্টস দিয়ে পড়ানোর চেষ্টা করব যাতে তোমাদের আর অসুবিধা না হয়। তো এই চ্যাপ্টারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট কিছু বেসিক জিনিস এখান থেকে শিখতে হয় এবং জানতে হয়। পরীক্ষার জন্য এমসিকিউ আর কিছু সৃজনশীলের জন্যও আসে এখান থেকে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে জীববিজ্ঞানের ধারণার কথা দিছে, এখান থেকে একটু রিডিং দিবা। রিডিং দেওয়ার পরে এখানে আসো, এখানে বলছে যে বায়োলজি কাকে বলে। যে বায়োলজির কথা যে বলছে, যে বায়োলজি একটি গ্রিক ওয়ার্ড থেকে আসছে, বায়োস এবং লোজোস থেকে। বায়োস মানে জীবন, লোগোস মানে জ্ঞান। এই কথাটা তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে শুধুমাত্র এটুকু দাগাবা। দেন আসো আমরা এখানে যাই জীববিজ্ঞানের শাখাসমূহের ক্ষেত্রে। এখানে কিছু রিডিং দেওয়ার মতন নাই, কিন্তু এখানে একটা দেখো, এখানে বলছে এমন অনেক জীব আছে যা উদ্ভিদ এবং প্রাণী কোনোটাই নয়। যেমন হচ্ছে ব্যাকটেরিয়ার কথা বলছে। তো ব্যাকটেরিয়া কী জন্য জীব এবং প্রাণী কোনোটাই নয়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা ইন্টারভিউ উঠলে জানতে পারবা। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। নিচে এখানে বলছে যে ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখাগুলো দিয়ে তোমাদের হচ্ছে এমসিকিউ আকারে আসে, বহুপদী সমাপ্তি সূচক আকারে এইসব প্রশ্নগুলো বেশিরভাগ কোয়েশ্চেনগুলো এখান থেকে আসে। তো আমরা এখান থেকে তোমরা খেয়াল করেছি তোমরা এগুলো হচ্ছে মুখস্থ করো, কিন্তু এগুলো মুখস্থ করলে তোমাদের এটা মনে থাকবে না। তো আমি এটা তোমাদেরকে প্রত্যেকটা যে শাখাগুলো কোন ধরনের কাজ করা হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে পড়তে হবে তোমাদের অঙ্গসংস্থান বিদ্যা বা হচ্ছে তোমার মরফোলজি, যেখানে বলছে কি এখানে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়, ঠিক আছে? এই শাখার আলোচ্য বিষয় হচ্ছে অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা। যেমন হচ্ছে একটা মানুষের বা একটা ধরো মাছের একটা বডি থাকবে, একটা মাথা থাকবে, লেজ থাকবে, ঠিক আছে? কোন মাথাটা কেমন থাকবে, বডিটা কেমন থাকবে, লেজটা কেমন থাকবে, এইটাই হচ্ছে তোমার একটা অঙ্গসংস্থান। তো এই যে বিভিন্ন জীবের অঙ্গের উপর ডিপেন্ড করে যে বাহ্যিক অঙ্গ বা ইন্টারনাল অর্গান সেগুলো কেমন হবে, বা সেটার যে তোমার নলেজটা যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে তোমার মর্ফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা। তারপরে আসো তোমার কী বলছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা হচ্ছে তোমার ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাসবিদ্যা নিয়ে তো আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে বেশি আলোচনা করব। শেষের দিকে তোমার শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি নিয়েই তোমার হচ্ছে আলোচনা করা হয়েছে। শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। শারীরবিদ্যা বা ফিজিওলজির তোমার কথাটা মনে রাখবা যে জীবদেহের যে নর্মাল বা স্বাভাবিক কার্যাবলী সেটা হচ্ছে তোমার ফিজিওলজি। আর প্যাথোলজি হচ্ছে তোমার যেগুলো অস্বাভাবিক কার্যাবলী, ঠিক আছে? ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি হচ্ছে তোমার অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? প্যাথোলজি হচ্ছে তোমার এই শারীরবিদ্যা বা ফিজিওলজির অপোজিট ওয়ার্ড। জৈব রাসায়নিক নর্মাল কার্যাবলী যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি এই শাখায় আলোচনা করা হয়। এরপরে আসো তোমাদের এখানকার যে হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে তোমাদের পুরাটাই তোমার কী বলে মাইক্রোস্কোপের নিচে যে বিষয়গুলো দেখা যায়। মাইক্রোস্কোপ তো তোমরা দেখো নাই, তোমাদের হয়তো বা স্কুলগুলোতেও দেখানো হয় না মাইক্রোস্কোপ। একটা স্লাইড নেব, ঠিক আছে? সেই স্লাইডের মধ্যে যে কোনো একটা কোষ নেওয়া হয় মাঝখানে, আর সেটাকে হচ্ছে তোমার মাইক্রোস্কোপের নিচে সেই স্লাইডটাকে বসানো হয়। সেই স্লাইড দিয়ে তোমার হচ্ছে ওই কোষটাকে দেখানো হয়। সেই কোষের বা টিস্যুসমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী, ঠিক আছে, আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? যেমন ধরো যে নর্মাল একটা টিস্যুতে একটা জিনিস থাকার কথা ছিল, সেই নর্মাল টিস্যুতে যদি ওই নর্মাল টিস্যুটা না থেকে, নর্মাল ওই অর্গানেলসগুলো না থেকে অন্য একটা জিনিস থাকে, অন্য একটা অ্যাবনর্মাল কন্ডিশন থাকে, তাহলে তো আমরা বুঝবো যে টিস্যুটির মধ্যে তোমার ক্যান্সার বা টিউমার এগুলো হয়েছে। তো আমরা কিন্তু এখন হিস্টোলজি কিন্তু আমাদের অ্যানাটমির একটা পার্ট, ঠিক আছে? অ্যানাটমি আমরা হচ্ছে আমাদের মেডিকেলের যে ফার্স্ট ইয়ারে আমরা অ্যানাটমি পড়ি, অ্যানাটমির মধ্যে আমাদের হিস্টোলজি পার্টটা রয়েছে। তারপরে আসো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এমব্রায়ো কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের পার্ট।
ফার্স্ট ইয়ারে আমরা পড়ি এমব্রায়োলজি অ্যানাটমির মধ্যে, হিস্টোলজি এমব্রায়োলজি দুইটাই আমরা হচ্ছে অ্যানাটমির মধ্যে পড়ি। সো একটা বিষয় মানে বুঝে রাখো যে তোমরা বায়োলজি থেকে যা যা পড়বা পরবর্তীতে তোমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। তো এখানে কি বলা হয় যে জনন কোষের উৎপত্তি মানে হচ্ছে তোমার জনন কোষ কী, তোমার মেল থেকে আসে তোমার পুরুষ জনন কোষ, আর ফিমেল থেকে আসে হচ্ছে তোমার স্ত্রী জনন কোষ। এই দুইটা জনন কোষই কিন্তু হ্যাপ্লয়েড বা এন, ঠিক আছে। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কোন জিনিস সেটা আমরা হচ্ছে তোমার কোষ বিভাজন অধ্যায়ে যেয়ে পড়বো। এখন আসো নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের যে সৃষ্টি হয়, নিষিক্ত জাইগোট কোনটা, এই যে তোমার পিতা থেকে যে একটা জনন কোষ আসলো আর মাতা থেকে আরেকটা জনন কোষ বা এন আসলো, এই দুইটা মিলে যে 2N হলো, এটাই হচ্ছে তোমার জাইগোট। এই জাইগোটটা হচ্ছে তোমার ভ্রূণ সৃষ্টি করে এবং সেটার গঠন এবং পরিস্ফুটন বিকাশ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার ভ্রূণবিদ্যা। ওকে, তারপরে আসো কোষবিদ্যা বা সাইটোলজি বা হিস্টোলজি প্রায় একই, ঠিক আছে। বাট কোষবিদ্যার মধ্যে তোমার ওই কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। আর হিস্টোলজিতে তোমার হিস্টোপ্যাথোলজি আমরা এখন বলি। হিস্টোপ্যাথোলজি হচ্ছে আমাদের মেডিকেলের একটা শাখা, যেখানে হচ্ছে তোমরা কোষবিদ্যা হচ্ছে তোমার ধরো যে নর্মাল জিনিস নিয়ে আলোচনা করে, আর হিস্টোপ্যাথোলজি হচ্ছে তোমাদের রোগ নিয়ে আলোচনা করে। বুঝেছো? এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। বংশগতিবিদ্যা হচ্ছে তোমার জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়, মানে জেনেটিক্স। এখন জিন কি? জিন হচ্ছে তোমার একটা কোষ। আমরা তো জানি হচ্ছে জীবদের গঠন ও কার্যকরী কারক হচ্ছে কোষ। সেই কোষটার কার্যাবলী নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা যে তোমার নিউক্লিয়াসটার মধ্যে থাকে হচ্ছে তোমার ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে তোমার ডিএনএ, ঠিক আছে। ডিএনএ এরকমভাবে থাকে। যাই হোক, সেই ডিএনএর কিছু নির্দিষ্ট অংশ হচ্ছে ডিএনএর কিছু নির্দিষ্ট অংশকে বলা হয় জিন, এবং সেই জিনটাই হচ্ছে জীবের বংশগতি ধারা রক্ষা করে, ঠিক আছে। তো এই গেল আমার বংশগতিবিদ্যা। আর বিবর্তনবিদ্যা নিয়ে তোমাদের হচ্ছে ইন্টারে এটা বুঝতে পারবা, এখনই এটা মনে হয় না তোমরা ক্যাচ করতে পারবা। তারপরে আসো বাস্তুবিদ্যা বা ইকোলজি বা পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইন বিদ্যা বা হরমোনবিদ্যা, এন্ডোক্রাইন বলতেই তোমাদের হরমোন বোঝায়, এই কথাটা মনে রাখো। এন্ডোক্রাইন বলতেই বলা হয়, এন্ডোক্রাইনের বাংলা হচ্ছে তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইনের বাংলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। এই কথাটা মনে রাখো। আর জীবভূগোল বা বায়োজিওগ্রাফি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বায়োজিওগ্রাফি বলা হয়, এটা একটু রিডিং দিবা। আর এখন আসো ফলিত জীববিজ্ঞান হচ্ছে মানে প্র্যাকটিক্যাল, ওগুলা ছিল আমাদের লিখিত বা মানে একাডেমিক যে শাখাগুলো, সেগুলো হচ্ছে তোমাদের ওখানে ছিল। আর এটা হচ্ছে তোমার ফলিত বা প্র্যাকটিস পর্যায়ে যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়তেছে। যেমন মৎস্যবিজ্ঞান, জীব পরিসংখ্যানবিদ্যা, পরজীবীবিদ্যা, প্যারাসাইটোলজি, জীবাশ্মবিদ্যা, কীটতত্ত্ব, অণুজীববিজ্ঞান, মাইক্রোবায়োলজি নিয়ে হচ্ছে আমরা 4th ইয়ারে পড়ি। প্যারাসাইট এবং মাইক্রোবায়োলজি এই দুইটা নিয়ে আমরা হচ্ছে 4th ইয়ারে পড়ি। মেডিকেলের 4th ইয়ারে আমরা এই দুইটা সাবজেক্ট নিয়ে পড়ি। সো সবই ইম্পর্টেন্ট আছে এখানে। অণুজীববিদ্যা, তারপর হচ্ছে কৃষি, এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সের মধ্যেই তো আমরা পড়তেছি। আমি তো হচ্ছে এখন 3rd ইয়ারে পড়ি, তোমাদের দোয়ায় এখন 3rd ইয়ারে পড়তেছি। ফার্স্ট প্রপ পাস করলাম কিছুদিন আগেই, দোয়া করো সামনে যেন তাড়াতাড়ি সব প্রপ একবারই পাস করে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি না। জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি, এটা নিয়ে তোমরা হচ্ছে এখানে কিছু কিছু অংশ জানতে পারবা, কিন্তু মেইনলি জানতে পারবে ইন্টারে। তারপর আসো ফার্মেসি খুবই কিন্তু ডিমান্ডিং একটা সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি খুবই ডিমান্ডিং একটা, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির না, বিভিন্ন ইউনিভার্সিটির ফার্মেসি হচ্ছে তোমার ডিমান্ডিং। তারপরে আসছে ওয়াইল্ড লাইফ বা ইনফরমেটিক্স, এগুলো খালি লিডিং দিলেই হবে, ঠিক আছে। তারপরে আসো জীবের শ্রেণীবিন্যাস বলতে কী বোঝায়, ধরো যে শ্রেণী বলতে কী বোঝায়, শ্রেণী বলতে বোঝায় হচ্ছে তোমার ক্লাস। তোমরা হচ্ছে কেউ ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, ঠিক আছে।
এই ক্লাসের মানে ইম্পর্টেন্সটা কী? ধরো যে ক্লাস 8-এর বাচ্চাও যদি ক্লাস 9-এর সাথে বসতো, ক্লাস 9-এর বাচ্চাও যদি ক্লাস 10-এর সাথে বসে পড়ালেখা করতো, তাহলে একটা টিচার এসে এই 3 জনকে একই সাথে কীভাবে পড়াতো? ঠিক আছে? তো সেই কারণে তোমাদের ক্লাস বা বিভাজন করা হয়েছে, তোমাদের বিন্যাস করা হয়েছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে? তো ঠিক সেরকমই শ্রেণীবিন্যাসও। সো তুমি যদি একটা পাখির সাথে একটা অ্যানিমাল বা পশু রেখে দাও, ঠিক আছে? তো তো এই দুটো বিষয়কে নিয়ে তো তোমাদের আলাদা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো এই দুইটার জ্ঞান তো একই হবে না। একটা পাখির লাইফস্টাইল, একটা পশুর লাইফস্টাইল কি এক? সেম না কিন্তু। তো তুমি যখন এদেরকে নিয়ে কাজ করবা, এদেরকে নিয়ে গবেষণা করবা, তো তখন তোমার এই শ্রেণীবিন্যাসের কার্যকারিতা বা ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো এই কারণেই আসলে জীবের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এমনি একটা জিনিস করা হয় না। মানুষের সুবিধা বা কনভেনিয়েন্টের উপরেই ডিপেন্ড করে বিভিন্ন কাজ করা হয়। এখন আসো এই যে ক্যারোলাস লিনিয়াসের যে কথাটা, সেখানটা এখানে এসে গেছে। যেমন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, এই কথাটা এখান থেকে একটু দাগায় রাখো। সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস চিকিৎসা শাস্ত্রে মানে ডক্টর ছিল আর কি। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক, যেমন আমাদের অ্যানাটমির প্রফেসররা ছিল, আমাদের ক্লাস নিত ফার্স্ট ইয়ারে, সেরকম মানে মেডিকেল স্টুডেন্টদের পড়াইতে যায় তিনি কী করছে, উদ্ভিদ আর ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। ঠিক আছে? মেডিকেলের পড়াশোনা বাদ দেওয়া সে এসব কাজকর্ম করছে। যাই হোক, তিনি সেই সব কাজকর্ম করতে বলেই কিন্তু আমরা আজকে শ্রেণীবিন্যাস এত ডিটেলসে আর কি আমরা জীবের শ্রেণীবিন্যাস এক একটা ভাগে ফেলতে পারছি। আচ্ছা, যাই হোক, তিনি জীবজগতের দুটি ভাগে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, বোটানি আর জুওলজি হিসেবে ভাগ করছিলেন। যাই হোক, এটা বলার দরকার নেই, কিন্তু এটা জানিয়ে রাখো যে ক্যারোলাস লিনাসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। তারপরে আসো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের বহুপদী সমাপ্তির সূচক হিসাবে আসে। বহুপদী সমাপ্তির সূচক হিসাবে আসে। এটা জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ হচ্ছে তোমাদের উদ্দেশ্য। জীবজগতের ভিতর দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। এটা একটু রিডিং দিবা, কারণ বহুপদী সমাপ্তি সূচকে এটা আসে। তারপরে আসো জীবজগৎ। ক্যারোলাস লিনিয়াস সময়ে এটা হচ্ছে দুটি রাজ্যে বিভক্ত করা হতো। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে বর্তমানে কোষের ডিএনএ আরএনএ প্রকারভেদে জীবদেহে কোষের বৈশিষ্ট্য, সংখ্যা এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে হুইট্টোকার 5 রাজ্য এটা ধরে, মানে কি বললাম, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। আর এইচ হুইট্টোকার হচ্ছে 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করে। আগে ভাগ করছিল হচ্ছে তোমাদের এই যে দুইটা সুপার কিংডম, এটা তো না, আগে ভাগ করছিল হচ্ছে জীবজগৎকে দুটো, একটা হচ্ছে তোমার প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, কিন্তু হুইট্টোকার এসে এটাকে 5টা রাজ্যে ভাগ করে দিল। যেমন জীবজগতের ফার্স্ট সুপার কিংডম হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। এই দুইটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আর হচ্ছে 5টা রাজ্য যেটা মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লাস্টি আর অ্যানিমেলিয়া। তারপরে আসো সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা, এটা বলতে কি বোঝায়? সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা বলতে বোঝায়, ক্যারিওট শব্দটা হচ্ছে তোমার গ্রিক শব্দ নিউক্লিয়াসকে মিন করে, একটা কোষের যে নিউক্লিয়াস, ঠিক আছে, কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে নিউক্লিয়াস। আর প্রো কথাটা আসতেছে তোমার প্রিমিটিভ থেকে। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে তোমার অপরিণত বা অপ্রাপ্তবয়স্ক। ঠিক আছে? অপরিণত বা অপ্রাপ্তবয়স্ক। ঠিক আছে? বা এটা অপরিণত যে, সেই তো সুগঠিত নয়। আর ক্যারিওট শব্দের অর্থ আমি বললামই যে নিউক্লিয়াস। তার মানে যে আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয় বা প্রিমিটিভ বা অপরিণত, সেগুলাই হচ্ছে তোমার প্রোক্যারিওটা। তো প্রোক্যারিওটার মধ্যে তোমার একটাই আছে রাজ্য মনেরার মধ্যে হচ্ছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল পড়বে। ঠিক আছে? তো আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত কথা বলছে যে এদের ক্রোমাটিন বস্তু থাকে, মানে হচ্ছে নিউক্লিয়ার প্রোডাক্ট থাকে, কিন্তু নিউক্লিয়ার প্রোডাক্টটা নিউক্লিয়ার পর্দা নেই। আমরা হচ্ছে নিউক্লিয়াস যখন কোষের বিভিন্ন অর্গানেলস পড়ব, সেখানে দেখব যে নিউক্লিয়ার পর্দা মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের যে হচ্ছে তোমার ক্রোমোজোমগুলো এরকম জালিকা আকারে থাকে, সেটাকে হচ্ছে তোমার আবদ্ধ করে রাখে হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে তোমার
এই প্রোক্যারিওটদের থাকে না, প্রোক্যারিওট বা মনেরা রাজ্যের কোনো সদস্যের থাকে না, কিন্তু রাইবোজোম আছে। কেন রাইবোজোম আছে? রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু মানে হচ্ছে এই কোনো একটা কোষের মধ্যে, হ্যাঁ মানে কোনো একটা কোষের মধ্যে কোনো অর্গানেল যদি নাও থাকে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া যদি নাও থাকে, কিন্তু একটা রাইবোজোম অবশ্যই থাকবে, ঠিক আছে? কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। তারপরে আসো ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণের উপর জোর দিছে, এটা তোমরা একটু রিডিং দিয়ে রাখবা। কেউ কেউ হচ্ছে তোমার শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? কেউ কেউ ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিস মানেই হচ্ছে তোমার প্লাস্টিড থাকতে হবে, প্লাস্টিড না থাকলে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ করা সম্ভব না। তারপরে হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়, যেটা বলছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, এই কথাটাও ইম্পর্ট্যান্ট আছে, এটাও দাগায় রাখো। তারপরে আসো এটার উদাহরণ পড়বা। তারপর সুপার কিংডম টু হচ্ছে তোমার ইউক্যারিওটা। ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষ বা নিউক্লিয়াস সুগঠিত, ঠিক আছে? বিশিষ্ট এককোষী বা বহুকোষী, এবং ঠিক আছে, এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে বসবাস করে, এটার দরকার নেই, ঠিক আছে? তারপরে আছে প্রোটিস্টা। প্রোটিস্টা হচ্ছে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে, ঠিক আছে? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকতেছে, ঠিক আছে? ডিএনএ, আরএনএ, ক্রোমাটিন এবং প্রোটিন থাকতেছে। তারপরে কোষে সকল ধরনের অঙ্গাণুও থাকছে। আচ্ছা, এটা তো গেল। তারপরে আসো খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক, একই কথা, মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, এটার উদাহরণটা পড়ে ফেলবা। তারপরে আসো রাজ্য ফানজাই। ফানজাই মানে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমার ছত্রাক, ইস্ট মাশরুম, অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী। দেয়া এককোষী অথবা মাইসিলিয়াম। মাইসিলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো, এই যে এইগুলো দেখো, এগুলা কিন্তু মাইসিলিয়াম, সুতার মতোই দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এটা হচ্ছে তোমাদের, এটা অনেক এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা দাগায় রাখবা, যে কাইটিন দিয়ে যে গঠিত কোষ 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 প্রাচীর কাইটিন দিয়ে গঠিত, এটা অন্যান্য কোনো বস্তুর থাকে না, এটা শুধুমাত্র তোমাদের ছত্রাকের মধ্যেই বা ফানজাইয়ের মধ্যেই থাকে, ঠিক আছে? আর অন্যান্য বস্তুতে কোষ প্রাচীরে কাইটিন দেখা যায় না, ঠিক আছে? তারপরে আসো যে এটার উদাহরণ পড়বা। তারপরে আসো প্লান্টি বা গাছ, ঠিক আছে? নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, প্রজাতি খালি হচ্ছে গাছ। তারপরে আসো তোমার অ্যানিমেলিয়ার মধ্যে তোমার হচ্ছে স্তন্যপায়ী বস্তু সমুদ্র যা আছে, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণী, স্তন্যপায়ী, এগুলা স্তন্যপায়ী। তারপর হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, সব এগুলোই আছে। তারপরে আসো এখানে কি বলছে, 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেবলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠা প্রোটোজোয়া এবং কোমিস্টা নামক দুটি ভাগে ভাগ করেন। এটা আমাদের বইতে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। আচ্ছা, যাই হোক, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, রাজ্য পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি, ঠিক আছে? এই ধাপটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই ধাপটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং কি ইংরেজি সহ, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, প্রজাতি মুখস্থ করতে হবে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু দাগাইতে বলছি, মনে রাখতে বলছি, কিন্তু কোনোটা মুখস্থ করতে বলিনি, কিন্তু এটা মুখস্থ করতে বলতেছি, মানে হচ্ছে এটার ইম্পর্টেন্স আছে। তারপরে আসো রাজ্য এগুলো কীভাবে করতেছে, শ্রেণীবিন্যাসের নিয়ম বলতেছে, আর দ্বিপদ নামকরণ পদ্ধতি, যেমন আমরা মানুষ, হোমোসেপিয়েন্স, এগুলো কীভাবে তোমাদের নিয়ম দিছে আর কি, ABCD দিয়ে, এগুলো হচ্ছে তোমরা রিডিং দিবা। তারপর হচ্ছে তোমাদের এইখানে আসো সাধারণ নাম, এটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে। এই যে ধান থেকে যে শুরু হয়েছে, এই ধান থেকে এই পুরা সম্পূর্ণটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তোমাদের MCQতে এটা আসতে পারে, ঠিক আছে? এগুলো খুবই সহজ, ঠিক আছে? ধান ওরাইজের সেটিভা, পাট হচ্ছে কর্চোরাস ক্যাপসুলারিস, আম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস, সিটারফিলিস, এগুলো সব পড়তে হবে। এখানে মাত্র দিছেই কয়টা, 10-12টা দিছে। তারপরে আসো এখানে আমরা কিছু বহুনির্বাচনী কোয়েশ্চেন সলভ করি, যে কীটপতঙ্গ কোথায় নিয়ে কাজ করা হয়। কীটপতঙ্গ তোমাদের মনে আছে কি না, যে কীটপতঙ্গ এন্টোমোলজি আমরা পড়ে আসছি। এন্ডোক্রাইন মানে হরমোন, দাগাইতে বলছিলাম। প্যারাসাইট মানে হচ্ছে
তোমার বিভিন্ন পরজীবী, আর মাইক্রোবায়োলজি মানে হচ্ছে ব্যাকটেরিয়া। আমি বলছিলাম যে এই দুইটা নিয়ে আমরা মেডিসিনে একসাথে 4th ইয়ারে কাজ করি। আচ্ছা যাই হোক, তারপরে আসো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। জীবের উপদল সম্পর্কে জানা, নামকরণ করতে পারা, জ্ঞানকে বিস্তারিতভাবে উপস্থাপন করা। আচ্ছা ঠিক আছে, গেল। তারপর হচ্ছে প্রথম চিত্রে হচ্ছে ব্যাকটেরিয়া দেখাচ্ছে, আর দ্বিতীয় চিত্রে জীবটির বৈশিষ্ট্য হচ্ছে তোমার খাদ্য তৈরিতে। দ্বিতীয় চিত্রটা কি নীলাভ সবুজ শৈবাল? আমি ঠিক জানি না, তোমরা হচ্ছে কমেন্টে জানাবা যে 4 নাম্বার আনসারটা কি হবে। আমার কিন্তু মনে হচ্ছে এটা নীলাভ সবুজ শৈবাল বা তোমার প্রোটিস্টা বর্গের হতে পারে। এটা হচ্ছে খাদ্য তৈরিতে সক্ষম, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, ভ্রূণ গঠনের মাধ্যমে নতুন জীবের জন্ম হয়। তোমরা কিন্তু 4 নাম্বারটার আনসারটা আমাকে জানাবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। পরের দিন আরেকটি ক্লাসে তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে কথা হবে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।